চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের বড় ভাই আলম আরেকটি মামলা করেছেন। ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এই মামলাটিও কোতোয়ালি থানায় করা হয়েছে। আলিফ হত্যার ৫ দিন পর হত্যা মামলা করল নিহতের বাবা ও বড় ভাই। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা করা হয়েছিল। গত মঙ্গলবারে ওই সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা ৩টি করে। এই ৩টি মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং ১৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সংঘর্ষের ওই ঘটনায় গ্রেফতার ৩৮ জনের মধ্যে আইনজীবী হত্যায় ৯ জন জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। হেমন্তের শেষ মুহূর্তে পঞ্চগড়ে তাপমাত্রা পারদ নামল ১০ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় অনুভূত হচ্ছে কনকনে শীত। আজ ভোর ৬টায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। সূর্য আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করে দরিদ্র শ্রেণীর মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। পঞ্চগড়ের প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পৌষ আর মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে। খুলনা সহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেতে পারে। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। শিক্ষার্থী জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন জানিয়েছে এবং এ সরকারের প্রতি দলটি এখনও আস্থা ও বিশ্বাস রেখে সমর্থন অটুট রেখেছে। একই সঙ্গে সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার পাওয়া গেছে ২৯ বস্তা টাকা। পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটির ১০টি লোহার দানবাক্স আছে। প্রতি ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়। এবার ৩ মাস ১৪ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। আজ সকাল ৭টায় ১০টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ১৪ দিন পর দান বাক্স খুলেছি। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে, যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের
আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছে, প্রায়টরি আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এবার আমাদের কৃষি। দেশীয় বাজারে চাহিদা থাকায় যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে ড্রাগন ফলের চাষ। এ ফল চাষ করে স্বল্প সময়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। বাজারে শেষ মুহূর্তে দাম বেশি পাওয়ার কারণে লাভ বেশির আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, ড্রাগন ফলের চাষাবাদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তারা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে আনা বিভিন্ন জাতের চারা দিয়ে দেশে গড়ে উঠেছে ড্রাগন ফলের চাষ। বর্তমানে যশোরের কেশবপুর, মনিরামপুর, ঝিগরগাছা, চৌগাছা, সরসা উপজেলাতে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ড্রাগন ফল। বছরের যে কোনো সময় রোপণ করা যায় ড্রাগনের চারা। এপ্রিলে ফুল আসে, মে থেকে পরবর্তী 6 মাস ফল আহরণ করা যায়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাগানের উৎপাদিত ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, জানান উদ্যোক্তারা। এককালীন ইনভেস্টের পর দেখা যাচ্ছে বিঘাপতি 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হয়, কিন্তু বছর শেষে বেচা কেনা দেখা যাচ্ছে 24 সালে 15 লাখ টাকা প্লাস বেচকেনা করতে পারছে এখান থেকে। ড্রাগন চাষ ব্যাপক লাভজনক হয় চাকরির খোঁজ না করে অনেক শিক্ষিত যুবক এই চাষে ঝুঁকছে। অনেকে আবার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ড্রাগন চাষ করি, এতে আমরা লাভবান হই। কাজের উপরে নির্ভর করি, আমার জীবন যেমন চলে। ড্রাগন মনে ফ্যামিলির জন্য নিতে আসছি, আমরা প্রতিনিয়ত খাই। এটা শরীরের জন্য খুব উপকারী একটা ফল। বিদেশি ড্রাগন ফলের চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এছাড়াও নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। এই ড্রাগন চাষ প্রথম দিকে এখানে তেমন একটা ছিল না, যেহেতু এই বাগান স্থাপনে প্রাথমিকভাবে খরচটা একটু বেশি পড়ে। আমাদের বেশ কিছু উদ্যোক্তা আছে, তারা এখন এই ড্রাগন চাষের দিকে ঝুঁকেছে। উনি মূলত মালটা চাষি ছিলেন, মালটা বাগানের পাশাপাশি উনি গত বছর 10 বিঘা জমিতে এই ড্রাগনের আবাদ করেছেন। এই বছরই মূলত তার এখানে ভালো ফল আসছে। মধ্য আমেরিকায় এই ফল বেশি উৎপাদন হয়, তবে এশিয়ার অনেক দেশে এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ শুরু করেছে চাষিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে ঐতিহ্যবাহী লাঠি খেলার খবর। নতুন খেলোয়াড় ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে লাঠি খেলা। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে কুষ্টিয়ার গোপালপুরে আয়োজিত হয়েছে 3 দিনের লাঠি খেলার উৎসব। খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে ভিড় করেছে উপচে পড়া মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রবীণ খেলোয়াড়রা নবীনদের লাঠি খেলার নানা কৌশল শেখাচ্ছেন। পায়ে ঘুঙুর পরে বাদ্যের তালে তালে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে আত্মরক্ষার পাশাপাশি আক্রমণ করছিলেন তারা। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নানা বয়সী হাজারো মানুষ ভিড় জমায়। দর্শকরা নবীন ও প্রবীণ লাঠিয়ালদের খেলা দেখে মুগ্ধ হন। এলাকাবাসী মনে করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার নেশায় আকৃষ্ট করতে হবে। আমাদের এই গোপালপুর গ্রামে এই লাঠি খেলাটা আবার অনুষ্ঠিত হয়েছে, সেটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। লাঠি খেলাটা অনেক সুন্দর। আমাদের গ্রামে প্রতি বছরে লাঠি খেলাটা হলে আমরা অনেক খুশি হব। প্রতি বছরে হলে খুব ভালোই লাগে। আমার বাড়ি যোধপাড়া, গোপালপুরে খেলা হচ্ছে, এই জন্য আমি এই খেলা দেখতে আসছি। খেলা দেখে মন মুগ্ধ হয়ে গেছে। লাঠিয়ালরা কেউ পিতৃপুরুষের ঐতিহ্য ধরে রাখতে চালিয়ে যাচ্ছেন এই খেলা, আবার কেউ শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে চান। তবে খেলোয়াড় সংখ্যা কমে যাওয়ার কারণে দিন দিন বিলুপ্ত হওয়ার পথে এই খেলা। এ নিয়ে আশঙ্কায় বর্তমান খেলোয়াড়েরাও। এটা খেলি হচ্ছে আনন্দের জন্য, আমাদের ভিতরে এটা আনন্দ মহলের জন্য আমরা খেলা করি। প্রায় বছরেই আমরা খেলা করি। এই ঐতিহ্য ধরে রাখার জন্য অত্র এলাকাবাসী একমতে এক আত্মায় আত্মা মিশিয়ে আমরা খেলা করতেছি। ঐতিহ্যবাহী উৎসবগুলো টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। যদি খেলাধুলা আমরা করতে পারি তাহলে খেলাধুলায় মন মানসিকতা থাকলে, সাংস্কৃতিক মন থাকলে, খেলাধুলার মনে থাকলে যেমন শরীর এবং মন ভালো থাকবে এবং
আমার সমাজ ও জাতীয় ভালো থাকবে। আপনারা জানেন যে লাঠি খেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা। এটা শরীরচর্চা এবং চিত্ত বিনোদনের জন্য হয়। আমরা অত্র এলাকায় এটা আয়োজন করেছি। আমাদের অত্র এলাকায় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল, তাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টির জন্য, এলাকায় যাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সবাই একসাথে কাজ করতে পারে, এই জন্য আমরা এটার আয়োজন করেছি। এবং এই খেলাটা প্রতি বছরই বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে আমাদের এলাকায়, তো আমরা এটা কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। লাঠি খেলা যেন হারিয়ে না যায় সে বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।